আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না। কিছু হতে না হতেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কথায় কথায় বলে বেরিয়ে যাও। এবার তো সোজা বাড়ি থেকে বের করে দিল ঘাড় ধাক্কা দিয়ে। আজ 2 সপ্তাহ বাপের বাড়িতে পড়ে আছি, কোনো খোঁজ খবর অবধি নেয়নি। বলতে না বলতেই কেঁদে ফেলল তিথি। বয়স 19-20 হবে। এইটুকুনি একটা মেয়েকে এভাবে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হলো? এই ধরনের পুরুষগুলো কী যে চায় তারা নিজেও জানে না। তাসলিমা খাতুন বললেন, এমন কেন তোমার বর? তিথি গাল মুছে বলল, আমি গরিব ঘরের মেয়ে, তাই সহ্য করতে পারে না। কেমন নাক ছিটকায় সব কিছুতে। অহংকারী মানুষ। কোনোদিন আমার বাপের বাড়িতে পা রাখিনি, আমরা গরিব বলে। আমার বাবাকে বলে ছোট লোক। তাসলিমা খাতুন বললেন, এসব মোটেও ভালো না। অহংকার পতনের মূল। তিথি বলল, আমি কাউকে কিচ্ছু বলি না, আমার বাবাকেও কিচ্ছু বলি না। উনি গালাগালি করেন বলে। একবার উনি গোলামের পুত বলে রেখেছিলেন, সেই থেকে যোগাযোগও বন্ধ করে দিতে বলেছেন, কিন্তু আমি যোগাযোগ বন্ধ করিনি, তাই আমাকে আরেক দফা অপমান করলো। আমি কাকে কি বলবো বুঝে উঠতে পারছি না। আমার শাশুড়ি অতটা খারাপ না, কিন্তু ওনার ছেলের হয়ে কথা বলে প্রায় সময়। বলেন, তোমার শ্বশুর আমাকে রোজ মারত। এত বদমেজাজি ছিল, তারপরও আমি কি বাড়ি ছেড়ে চলে গেছি? স্বামীর ঘর করতে গেলে মাটির দলার মতো নরম হয়ে থাকতে হয়। তাসলিমা খাতুন বললেন, তোমার প্রতি তার কোনো টান নেই? তুমি বুঝতে পারো না? না, টান থাকলে আমি মারধর খেয়েও পড়ে থাকতাম ওই বাড়িতে। পড়ে থাকবই বা কী করে? আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। মুখের উপর গেট বন্ধ করে চলে গেল। দারোয়ানকে বলল, গেট খুললে ওদের মুন্ডু কেটে নেবে। আমার গর্ভে বাচ্চা এসেছে, তাই আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমার মামাতো বোন বলল, বাচ্চা নষ্ট করে ফেলতে, তাহলে ডিভোর্স হয়ে গেলেও সমস্যা নেই। আমি কি করব বলুন? যাই হয়ে যাক, ওই লোকটার সাথে আর কোনোদিন বনিবনা হবে না আমার। যাদের সাথে সংসার করা যায় তাদের মতো না ওই লোকটা। এত অহংকার দম্ভ যে মাটিতে পা পড়ে না। কথায় কথায় বাড়ি থেকে বেরিয়ে যাও, কিছু খেতে না চাইলে এত আহ্লাদ আসে কোথা থেকে? এত ছোট লোকের মতো চলাফেরা কেন? এসব কথা জর্জরিত করে আমাকে। তাসলিমা খাতুন বললেন, তুমি আমার কাছে এসে ভালো করেছো, কিন্তু তুমি আমার কথা শোনো। বাচ্চার কথাটা জানিয়ে দাও তোমার হাজব্যান্ডকে। তিথি বলল, জানে ভালো করে। তাসলিমা খাতুন অবাক হয়ে বললেন, জানার পরেও বের করে দিল? তোমার হাজব্যান্ডের সাথে কি অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে? থাকলে তো ভালোই হতো, কিন্তু সবাই তো আমার মতো গর্ধব নয়। আমাকে পেয়েছে কপাল করে। ওরকম দাম্ভিক অহংকারী দামড়া গন্ডারের সাথে জেনে শুনে কেউ নিজেকে জড়াবে না। আমার বাবা কি দেখে যে এত টাকা পয়সা ধার দানা করে বিয়ে দিল আমি জানি না। এখন কিছু বললে ফোনের ওপাশে গোলামের পুত বলে চিল্লায়, কিন্তু মেয়ে জামাইয়ের সামনে গেলে সেই নিংটি ইঁদুরের মতো পালাই পালাই করে। তাসলিমা খাতুনের হাসি পেলেও কথাটাই কিন্তু উনি নিজের ভাব গাম্ভীর্যতা ধরে রেখে বললেন, তোমার গায়ের রং শ্যাম কালো, এটা বলে কি খোটা দেয় তোমাকে? তিথি বলল, মা গো মা, খোটা দেবে কেন? আমার চেহারায় কি মায়া! তাই তো এতদিন একটু হলেও আদর্শ হাক পেয়েছি। আর সেও অত সুন্দর কোথায়? আমার চাইতে একটু উজ্জ্বল রং। তাছাড়া গায়ের রং ফর্সা হলে কি সুন্দর বলে তাকে? মুখটাকে সারাক্ষণ হনুমানের মতো করে রাখে। আমাকে দেখলেই নাকটাকে এমনভাবে তুলে রাখে যেন আমি তরতাজা পায়খানা, আর পায়খানার তাজা গন্ধে তার চারপাশ ভরে গেছে। তাসলিমা খাতুন নড়ে চড়ে বসলেন, হাসলেনও। তিথি তা দেখে বলল, আমার কথায় হাসি পাচ্ছে আপনার? আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা আপনাকে বলতে পারছি না। আমি পরামর্শ নিতে এসেছি। পরামর্শ দিন। আপনার ফি অনেক, বারবার আসতে পারবো না। তাসলিমা খাতুন বলল, তুমি কোনো সমাধান না পেলে ফিসটা নিয়ে যেও, যেহেতু তোমার শাশুড়ি আমার ছোটোবেলার বন্ধু হয়। তিথি বলল, ওসব কথা ছাড়ুন, আমি কি করব সেটা বলুন। তাসলিমা খাতুন বললেন, আমার আরও প্রশ্ন আছে তিথি। দেখো, স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্কটা খুব সহজ, আবার খুবই কঠিন। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার হাজব্যান্ড কোনো একটা কারণে তোমাকে সহ্য করতে পারে না। তুমি কখনো তার মন জুগিয়ে চলতে চেয়েছো? তিথি বলল, অনেকবার। রাতে কি এমনি এমনি ভালোবাসতো? বলেই নিজে লজ্জা পেয়ে গেল। তাসলিমা খাতুন হেসে বললেন, লজ্জা পাওয়ার কিছু নেই, বলো। তিথি বলল, শাশুড়ি মা বলেছেন সেজেগুজে থাকতে, তাই রাতে সাজগোজ করতাম, কিন্তু সে গন্ডা তো সাজগোজও পছন্দ করে না। সেবার ভিমবার এনে দিল লিপস্টিক মোছার জন্য, ভাবতে পারেন? তাসলিমা খাতুন বলল, কি বলো? এই তো রীতিমতো অত্যাচার। শুধু কি তাই? আমি ছোট লোক বলে এক টেবিলে বসে কোনোদিন খাইনি। আমার ব্যবহৃত সাবান কখনো ইউজ করে না। আমার কাপড় চোপড় কখনো তার আলমিরায় ঠাঁই পায়নি। তিথির চোখে জল টলমল করে ওঠে। তাসলিমা খাতুন তাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদবে না তিথি, বি স্ট্রং। তিথি টিস্যু নিয়ে নাকের পানি মুছে বলল,
কাঁদবো না আর, অনেক কেঁদেছি, তাসলিমা খাতুন বললেন। গুড। তোমার স্বামীর সাথে পরিবারের বাকি সদস্যদের সম্পর্ক কেমন? ভালো। শুধু তোমার সাথে এমন করে? হ্যাঁ। তোমার শাশুড়ি ছেলেকে একটুও বকাঝকা করে না, বোঝায় না? তিথি অবাক কণ্ঠে বলল। অত বড় কলিজাকার, এমন গন্ডার যে একটা চিৎকার দিলে মনে হয় ভূমিকম্প হচ্ছে। তাছাড়া বেয়াদব মানুষের কাছ থেকে যতই দূরে থাকা যায় ততই মঙ্গল। আমার শাশুড়িটা মানুষ খারাপ না, ওনার বাকি ছেলেমেয়েগুলো অতটা খারাপ না, কিন্তু এটা গুন্ডা হয়েছে। তাসলিমা খাতুন বললেন। এ পর্যন্ত কতবার ঘর থেকে বের করে দিয়েছে? বিয়ের পর ঘর থেকে বের করে দিয়েছে 40-45 বারের মতো। বাড়ি থেকে এই 3য় বারের মতো। আর কত অপমান সইব বলেন? দারোয়ান আর কাজের বুয়া সবাই আমার দিকে তাকিয়ে হাসছিল ঠোঁট টিপে। আমার গলায় দড়ি দিতে ইচ্ছে হয়েছিল তখন। প্রত্যেকবার ঘর থেকে বের করে দিলে শাশুড়ি এসে চেঁচামেচি করলে ঘরে ঢোকাতো, মেঝেতে শুতে বলতো। অনেক রাত মেঝেতে ঘুমিয়েছি, শীতে কেঁপেছি, একটুও মায়া হয়নি। আমাকে বের করে দিলে শাশুড়ি বলতো, ওকে ঠেলে তুই ঘরে ঢুকে যাবি, বলবি এটা আমার ঘর। বলেছ? হ্যাঁ বলেছি, বিনিময়ে মেঝেতে ঘুমাতে হয়েছে। আপনি না দেখলে বুঝবেন না, একটা আগাগোড়া বর্বর প্রকৃতির মানুষই। নেই মায়া, দয়া, টান, মহব্বত, ভালোবাসা, টনে টনে ইগো আর অহংকার, দম্ভ, রাগ আর ক্ষমতার বড়াই। আমাকে ইচ্ছে করলে কাছে টেনে নিয়েছে, আবার ইচ্ছে করলে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে বুঝিয়ে দিয়েছে। বলেছে এটা তোমার বাড়ি নয়, যেন আমি একটা হাতের পুতুল। আমি কোথায় যাব এখন? তাসলিমা খাতুন বলল। হতাশ হইও না তিথি, তোমার কোনো বদেপেশ আছে যা তোমার বর অপছন্দ করে? তিথি বলল, সে তো অনেক আছে, এত কথা বলতে চাই না, আমি ডিভোর্স চাই ব্যাস। তাসলিমা খাতুন বললেন, তাহলে বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে ফেলো। তিথি বলল, গন্ডারের বাচ্চা গন্ডারই তো হবে, রেখে লাভ কী? তাসলিমা খাতুন ঠোঁটের করে মৃদু হাসি রেখা টেনে বলল, কিন্তু অ্যাবর্শন করানোর সময় তোমার হাজব্যান্ডকে লাগবে, তার অনুমতি ছাড়া হবে না। তিথির কপালে হাত। আমি ওই লোকটার সামনে আর যাব না ভাবছি। তাসলিমা খাতুন বললেন, বাচ্চাটা তো তোমার একার না, তাই তোমার একার সিদ্ধান্তে কিছু হবে না, আর এটা অনেক সেন্সিটিভ একটা ইস্যু। তিথি অনুরোধ করে বলল, আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। আমি এখন শুধু আমার কথা ভাবছি। এ বাচ্চা তো ওরা নষ্ট করতে দেবে না, আমাকে জিম্মি করার একমাত্র হাতিয়ার বাচ্চাটা। তাসলিমা খাতুন খসখস করে কি যেন লিখলেন কাগজে। তিথির দিকে বাড়িয়ে দিয়ে বলল, সন্ধ্যায় পারলে আমার বাসায় এসো, তোমাকে বেস্ট সলিউশনটা দেবো আমি, এটা অ্যাড্রেস। তিথি বলল, আপনার বাড়িতে কেন? তাসলিমা খাতুন বললেন, ডিভোর্স পেপার রেডি করার জন্য তোমাদের বিষয়ে আমাকে আরও স্টাডি করতে হবে। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলা যায় না তিথি। তিথি বলল, ওরা আমাকে ডিভোর্স লেটার পাঠাবে, আমি চাইছি আগেভাগে পাঠিয়ে দিতে, তাহলে এই একটা জায়গায় আমি জিতব। ওই লোকটা ভেবেছে আমি তার হাতের পুতুল। তাসলিমা খাতুন বললেন, না না তিথি, তুমি কারো হাতের পুতুল নাও, তোমার কি জেদ, তুমি অবশ্যই জয়ী হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমাকে সে কখনো চড়থাপ্পড় মেরেছে? না মানে তোমার গালের পাশে একটা দাগ দেখতে পেলাম যে। তিথি লজ্জায় কুঁকড়ে গেল, বলল, দেখুন সেদিন আমাকে শেভ করিয়ে দিতে বলল, আমি কি ওসব পারি নাকি? শেভ করিয়ে দিতে গিয়ে গাল কেটে দিলাম, তাই আমার গালও ছিঁড়ে দিল। তাসলিমা খাতুন বলল, কিভাবে? তিথির চোখ নামিয়ে রাখলো, উত্তর দিল না। আহা, ঘর দোর সব আন্ধার হয়ে গেল। ফিরে আইব, এত মেজাজ গরম হলে জামাইয়ের ঘর করতে পারে না মেয়েরা। তিথি বলল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আম্মা, তোমার ছেলের কাছে আর যাব না। আমি সস্তা হতে হতে একেবারে নিচে নেমে গিয়েছি। আম্বিয়া বেগম রেগে গিয়ে বললেন, তোর মতো ইয়ের বেটি তো আর দেখিনি, তুই ভাবলি কি করে আমার ছেলে তোকে আনতে যাবে? থাক ওখানে, মর। তিথি অবাক কণ্ঠে বলল, তোমাদের রূপ দেখা হয়ে গেছে আমার। আজলান শেখকে বলবে ওই শেখ বাড়িকে আমি পা দেখিয়েছি। টুপ করে ফোনটা কেটে দিল তিথি। আম্বিয়া বেগম রাগ সংবরণ করার জন্য পায়চারি করতে করতে বলল, দেখেছো ওই মেয়ের গলা কত বড় হয়েছে? দেখেছো তোমরা, এই বাড়িকে নাকি পা দেখিয়েছে? উপস্থিত কেউ কোনো জবাব দেয়নি। আজলান এসে দরজার কাছে দাঁড়িয়ে জুতো খুলতে খুলতে বলে উঠল, কে কাকে পা দেখিয়েছে মা? আম্বিয়া বেগম চমকে উঠলেন ছেলের গলা শুনে, বললেন, কেউ না, আমরা অন্য কথা বলছিলাম কি বোটারে আনতে যাবি না? বাচ্চা পেটে নিয়ে বাপের বাড়ি আর কতদিন থাকবে? আজলান বলল, সে বাচ্চা অ্যাবর্শন করাবে সিদ্ধান্ত নিয়েছে, দেখি কতদূর এগোয়। আম্বিয়া বেগম সহ বাড়ি শুদ্ধ সবাই চমকালো কথাটায়। আম্বিয়া বেগমের বড় মেয়ে বলল, ওর সাহস তো কম না, দেখেছো মা মেয়েটা কত বড় শয়তান? আজলান বলল, ও শয়তান? ওর পুরো গোষ্ঠীটা শয়তান। আম্বিয়া বেগমের বুকটা কাঁপছে, তার বংশধরটা এভাবে চলে যাবে? না না, এ হতে পারে না। তিনি বললেন, বউটার কথা ছাড়, বাচ্চাটার কথা ভেবে বউটাকে নিয়ে আয় বাবা। আজলান মায়ের দিকে ফিরে চাইল। আম্বিয়া বেগম আর কিছু বলার সাহস পেলেন না। রান্নাঘরে গিয়ে তিথিকে ফোন দেওয়া মাত্রই তিথি ফোন তুলল, বলল, আবার কি?
তোর পায়ে পড়ি, বাচ্চাটা নষ্ট করিস না। তিথি বলল, তোমাকে কে বলল কথাটা? আজলান বলেছে। তুই ওর হাতে মরতে চাস? তিথি বলল, তোমার ছেলেকে এখানে পাঠাও, কে মরবে সেটা তখন দেখা যাবে। আজলানের গলা শোনা গেল, মা গরম পানিটা দাও। তিথি তার গলা শুনে ফোন কেটে দিল। গলার আওয়াজটা শুনলে ঘৃণায় তার গা রিরি করে ওঠে। আমার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়েছে ওই লোক। আমার কিছু খেতে ইচ্ছে করলে সেটা মুখ ফুটে বলতে পারিনি। কিছু বলার আগেই চিল্লিয়ে বাড়ি মাথায় করে। মেঝেতে কখনো ঘুমিয়েছ আম্মা? আমি ঘুমিয়েছি। মুখে অনেক কিছু বলে ফেলা যায়। আমি কি তোমাদের সব কথা বলি? বলি না। তাই তোমরাও পেয়ে বসো। আমি কি ইচ্ছে করে ওই বাড়ি থেকে চলে এসেছি? মালিকা বেগম বললেন, মুখ পাকাবি না। বিয়ে দিয়ে দিয়েছি যখন, তখন ওখানে থাকতে হবে। এত তেজ কেন তোর? জামাই ওরকম বকতেই পারে। বেরও করে দিবে তাই বলে সোজা চলে আসবি? আর এখন ও যে তোকে ডিভোর্স দিবে বলছে। ডিভোর্সিদের এই সমাজ কোন চোখে দেখে সেটা জানিস? গায়ে রক্ত মাংস কিছু আছে, তোর যে বাচ্চাটা নষ্ট করবি? ওর অভিশাপে মরে যাবি। নিষ্পাপ প্রাণটা নিয়ে খেলা শুরু করছে সবাই মিলে। এখন তো সব আমার দোষ। সবাই এখন ধোয়া তুলসী পাতা। ওই লোকটাকে কিছু বলতে পারো না? নিজের মেয়ে আমাদের কথা শোনে না, সেখানে পরের ছেলে কোন ছাই? তিথি বলল, তুমি বলছো আমি ওখানে লাথি খেয়েও পড়ে থাকি? হ্যাঁ থাকবি। তোর বাপের কি অট্টালিকা আছে যে জামাই কিছু বলতে না বলতেই ঠ্যাং দেখিয়ে চলে আসবি? কত বড় বেয়াদব তুই ওই বাড়িকে ঠ্যাং দেখিয়েছিস। তিথি বলল, আমার বমি পাচ্ছে। আমার সাথে চিল্লাচিল্লি করবা না আম্মা। আমি একদম বেরিয়ে যাব এই বাড়ি থেকে, কেউ খুঁজেও পাবে না। পারবি না কোথাও যাইতে। তুই এত সহজে কাউরে নিস্তার দিবি না। তিথি চুপটি করে পড়ে রইল বিছানায়। এবার শক্তি ফুরিয়েছে, আর কথা বলতে পারবে না। গলার উপরে কিছু একটা উঠে আসার চেষ্টা করছে। এক দৌড়ে বেসিনের কাছে ছুটে গেল সে। গল গল করে বমি করতেই মালিকা বেগম ছুটে এসে পিঠে মালিশ করে দিতে দিতে তুষারকে ডাকলো, তোর আপার জন্য লেবু পাতা ছিঁড়ে নিয়ে আয় তো কয়েকটা। তুষার লেবু পাতা এনে দিল। তিথি সেগুলো নাকের কাছে কষলে শুকতে শুকতে বলল, আম্মারে আমি বোধহয় মরেই যাব। মালিকা বেগমের চোখ টলমল করে উঠল। মেয়েকে বুকে চেপে ধরে দোয়া পরে ফু দিতে দিতে বলল, এমন অলক্ষণে কথা বলিস না তো। মা হওয়া কি মুখের কথা? এই জন্যই তোকে বলছি ওই বাড়িতে চলে যেতে। ভালো মন্দ খেতে তো পারবি, শুধু 3 বেলা ভাত পানি খেলে হয় না, ফলমূল খাওয়া লাগে। তোর বাপের এত হেরেম আছে তোকে ফলমূল খাওয়ানোর? তিথি বলল, না না, আমি মরে গেলেও আর ওই বাড়িতে যাব না। আমাকে 2 পয়সার দাম দেয় না, আমি 1 পয়সারও দেব না। তিথির বাবা মফিজুর রহমান মেয়ের জন্য ফুচকা নিয়ে এলেন আসার সময়। তিথি পই পই করে বলেছে, বাবা ফুচকা খেতে ইচ্ছে করছে, বেশি করে আনিও। মফিজ সাহেব তাই বেশি করে নিয়ে এলেন। তিথি বড় তৃপ্তি নিয়ে সেগুলো খেলো। মনে পড়ল বিয়ের পরের দিনগুলোর কথা। বিয়ের মাত্র 3 দিন পার হয়েছে, বাড়ি ভর্তি মানুষ। আয়েজা কোথা থেকে ফুচকা এনে দিল। বলল, ভাবি ভাবলাম তুমি খেতে পছন্দ করবে তাই নিয়ে এলাম, ভাই আসার আগে খেয়ে নাও। তিথি তো মহা খুশি। প্লেট নিয়ে গপাগপ মুখে পড়ছিল একটার পর একটা। ঠিক তখনই কোথা থেকে লোকটা এসে চেঁচাতে চেঁচাতে তার হাত থেকে ফুচকার প্লেট কেড়ে নিল। এমনকি অনেক কটু কথাও শুনিয়ে দিল। সে নাকি কোনোদিন খেতে পায়নি, তাই খাবার দেখলে অমন করে এমন কথাও শুনতে হয়েছে তাকে। নীরবে চোখের জল ফেলেছিল সে সেই দিন। নতুন বউকে কী করে মানুষ অমন কটু কথা বলতে পারে? লোকটা যে এমন বেয়াদব গাদ্দার হবে তিথি সেটা বিয়ের দিনে বুঝতে পেরেছে। ভরা বিয়ের আসরে তাকে দেখে এমনভাবে নাক মুখ কুঁচকে ফেলল যেন তার সুন্দর টলটলে মুখটাতে গু লেগে আছে। কেন মুখটা অমন করে ফেলল তিথি সেটা জানতে পারল বিয়ে পড়ানো শেষে। যেন অধিকার বোধটুকু অর্জন করার জন্য এতক্ষণ চুপ করে ধৈর্য ধরে বসেছিল লোকটা। তার ঘরে এসে মুখটাকে বাদুড়ের পাশার মতো বিকৃত করে সাফ সাফ বলল, এই মেয়ে মুখে এসব কী দিয়েছ? লাগছে কীরকম? ওইসব সাদা বেসন তাড়াতাড়ি ধুয়ে মুছে নাও, নইলে তোমার আর ওই বাড়িতে যাওয়া হবে না। সময় 10 মিনিট। তিথিকে এমন অপমান জীবনে আর কেউ করেনি। শ্বশুরবাড়িতে যাওয়ার সময় সে অনেক কেঁদেছে। মা বাবা আর ভাইয়ের জন্য নয়, তার সাজ ধুয়ে ফেলতে হয়েছিল বলে। লাক্স সাবান দিয়ে ডলে ডলে মুখটা ধুয়ে মুছে তাকে গাড়িতে তোলা হয়েছিল। একটু ফেয়ার অ্যান্ড লাভলি পর্যন্ত মুখে মাখতে দেয়নি এই দামড়া গন্ডারটা। তিথি এই দুঃখে অনেক রাত অবধি কেঁদেছে ফুলের বিছানার উপর বসে বসে। তারপর লোকটা যখন ঘরে এলো তখন সে কান্না থামিয়ে দিয়েছে। কিন্তু লোকটা যে মহাবাদর সে কথা তিথি তখনই জানতে পারল যখন আদর টাদর করা শেষে তাকে বলল, খবরদার একদম লজ্জা পাওয়ার ভান করবে না। তুমি যে লজ্জাবতী নাও সেটা আমি ভালো করেই জানি। তিথি বলল, আমার আজ ঘুম পাচ্ছে খুব। লোকটা যেন শুনল না। তিথির অবশ্যই একটা অপরিচিত লোকের চুমু খেতে মন্দ লাগেনি, আরও পেতে ইচ্ছে করছিল। কিন্তু দামড়া বেটা মাঝপথে তাকে ছেড়ে দিয়ে ভস ভস করে ঘুমাতে লাগলো। ভোর রাতে তাকে ঘুম থেকে টেনে তুলে গোসল করালো। ঘুম থেকে ডেকে তোলায় তিথি তখন মহাবিরক্ত। লোকটার গায়ে আঙ্গুলের গুঁতো মেরে যখন বলল, আমি এত সকালে ঘুম থেকে উঠি না, লোকটা আচমকা এমন রেগে গেল, ছিটকে দৌড়ে সরে বলল,
তোমার এত সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? তুমি বেকুব সেটা জানতাম, এতটুকু ম্যানার জানো না সেটা তো জানতাম না। ফার্দার এমন গায়ে হাত দিয়ে কথা বললে সোজা বাড়ি থেকে বের করে দেব। তিথি স্তব্ধ। লোকটার হুমকি দুমকি খেয়ে যখন সে কাঁদছিল, শাশুড়ি এসে বলল, আরে কাঁদিস না, একটু মানিয়ে নি, দেখবি তোকে অনেক ভালোবাসবে। আর গায়ে হাত দিয়ে কথা বলিস না, নিজে নিজে আগ বাড়িয়ে কাছে যাস না, বুঝলি? ওর মতো করে চল। তিথি তখন কথাগুলো চুপটি করে শুনলেও মনে মনে ঠিক করলো, কচু কচু, আমি কেন তার মনের মতো করে চলবো? আমার কিসের দায় পড়েছে? আমি কি অশিক্ষিত বকটি নাকি? আমি হলাম এন্ট্রান্স পাস মেয়ে। আমি গায়ে হাত দিতে না পারলে আমার গায়েও হাত দিতে আসুক। আর ঝামেলাটা লাগলো সেখানে। শাড়ির আঁচলটা ঠিকঠাক করে দেওয়ার বাহানায় তিথিকে ছুতে আসলে তিথি এক লাফে দূরে সরে গিয়ে বলল, নারী পুরুষ সমান অধিকার, বুঝলে? পারমিশন নিয়ে তবেই গায়ে হাত দেবে। লোকটা এমনভাবে গলা ফাটিয়ে এই চুপ বলল যেন সে সিনেমার ফাটাকেষ্ট। আর তিথি হচ্ছে রানু মণ্ডল। বিকেলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয়েছিল তিথি। বিশ্ববিদ্যালয়ের চত্বর পার হওয়ার সময় সে দেখল কপত কপতি পাশাপাশি বসে বাদাম আর ডাল বুট খাচ্ছে, হাসছে, কথা বলছে। আহা, কি সুখ তাদের মনে, কি সুন্দর জুটি। তার জীবনে এরকম কোনো মানুষ এলো না কেন? অথচ কলেজে ওঠার পর সে কত স্বপ্ন দেখত, সমবয়সী অথবা কলেজের সিনিয়রকেও তার প্রেমে পড়বে, তাকে খুব সুন্দর নামে ডাকবে, হাত ধরে পাশাপাশি হাঁটবে, ভীষণ ভীষণ ভালোবাসবে। একটু চোখের আড়াল হলে পাগলামি করবে, তাকে সুন্দর সুন্দর উপমা দেবে, বলবে তোমার গায়ের রং যাই হোক না কেন তুমি আমার চোখে দেখা শ্রেষ্ঠ সুন্দরী। অথচ তার কপালে কি জুটল? একটা 28-29 বছর বয়সের বুড়ো খেচর। না জানে প্রশংসা করতে, না জানে একটু মিষ্টি করে কথা বলতে, না জানে একটু সুন্দর নামে ডাকতে। সেসব তো দূর, কোনোদিন তাকে নিয়ে শপিং মলে যায়নি, ডাক্তারের কাছে নিয়ে যায়নি, এমনকি রেস্টুরেন্টে তার পাশাপাশি বসে খায়নি, কারণ সে পাশে দাঁড়ালে মান সম্মান কমে যাবে। জীবনে যা যা চেয়েছিল কিছুই পেল না সে, যা চায়নি তাই পেয়েছে। যেমন মানুষ দেখে তার ঘৃণা লাগতো, তেমন মানুষ তার কপালে জুটেছে। একটু যত্ন আত্মীর ভালোবাসা, যা সে চেয়েছে কিছুই পায়নি। চেয়েছে সিনেমার হিরোদের মতো কাউকে, কপালে একেবারে ফাটা কেষ্ট জুটে যাবে কে জানতো। ডাক্তার দেখানোর জন্য ওয়েটিং রুমে বসেছিল সে। কম্পাউন্ডার এসে বলল, ম্যাম এখন আপনি যেতে পারেন। তিথি চেম্বারে ঢুকতেই দেখল মহিলা ডাক্তারটি তাকে আগাগোড়া পরখ করছে, কেমন রাগি রাগি ভাব। সব কি ফাটা কেষ্টর বাপের বীজ নাকি? নইলে সবখানে এমন মানুষ জুটে কেন? অ্যাবর্শন কেস? তিথি উপর নিচ মাথা নেড়ে বলল, জি। নাম মেহবুবা মাহানুর তিথি। আপনার স্বামী কোথায়? মৃত। আপনাকে তো বিধবাদের মতো লাগছে না। তিথির দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল ডাক্তারনি। তিথি বলল, আমি বাচ্চাটা চাই না, আমার পড়াশোনার ক্ষতি হবে। সেটা বাচ্চা নেওয়ার সময় খেয়াল ছিল না? তিথি ভরকে গেল, বলল, বাচ্চা যে দিয়েছে তার দোষ, ওসবে আমার হাত নেই। ডাক্তার মহিলাটি বলল, আপনার হাজব্যান্ড আজলান শেখ না? তিথি চমকে উঠল, চোখ দুটো ঈষৎ বড় বড় করে বলল, আপনি কিভাবে জানেন? ওনাকে কে না জানে? দেখুন, আপনার হাজব্যান্ড একজন আইনের মানুষ, বাচ্চাটা তারও। আমি তাকে ছাড়া আপনাকে কোনো সলিউশন দিতে পারবো না, আমাদের উপর চাপ আসবে। তিথি বলল, টাকা তো আমার আব্বা দিবে, টাকা পেয়ে গেলে কাজ করতে সমস্যা কোথায় ডাক্তার? ডাক্তাররা সব কাজ টাকার জন্য করে, একথা আপনাকে কে বলল? আপনি এখন যান। তিথি সরু চোখে চেয়ে বলল, এখানে কি আগে থেকে আজলান শেখ এসেছিল? তো আসুক, সমস্যা কি? আমি অন্য ডাক্তারের কাছে যাব? এই শহরে কি ডাক্তারের অভাব আছে? ডাক্তার ভ্যাবাচাকা খেয়ে গেল। তিথি বেরিয়ে গেল। যাওয়ার সময় বলল, ফিসটা তাহলে আজলান শেখের কাছ থেকে নিয়েন। গন্ডারের বাচ্চা, গন্ডার তোর বংশবৃদ্ধি হতে দেব না আমি। এ বলে বিড়বিড় করতে করতে বেরিয়ে এলো তিথি। বাড়ি ফেরার পথে অন্য একজন গাইনি বিশেষজ্ঞের খোঁজ নিয়ে এলো তিথি। আজলান শেখের এসব ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারবে না। দরকার পড়লে সে গলায় দড়ি দিয়ে আজলান শেখের নামে চিঠি লিখে যাবে, মরেও শান্তি দেবে না লোকটাকে। তাকে অসহায় অবলা পেয়ে দিনের পর দিন নির্যাতন করেছে শারীরিক মানসিকভাবে, লোকটাকে সে কিছুতেই ক্ষমা করবে না। বাড়ি ফিরতেই মা হাসি মুখে দৌড়ে এসে বলল, হ্যাঁ রে তিথি, শোন না, জামাই ফোন দিছে আমার ফোনে, বলছে তোরে পাঠাই দিতে। ফোন দিয়েছে শুনে তিথি একটু খুশি হলো, কারণ আজলান শেখ এখন ভয় পাচ্ছে বাচ্চাটা হারিয়ে ফেলবে বলে। এমন ভয় তো দেখতে চেয়েছিল তিথি। আর কি বলেছে? বলল গাড়ি যাবে, আপনাদের মেয়েকে বলুন তৈরি হয়ে থাকতে, গাড়ি এলে যেন উঠে পড়ে। মেয়েকে একটু ভালো বুদ্ধি শুদ্ধি দিন, বাবা মা মিলে মেয়েকে উস্কে দিলে ঘর তো ভাঙবেই। তিথি হা হা করে হেসে উঠে বলল, ফাটাকেষ্ট ভয় পাইছে আম্মা, বুঝলে? অনেক তো বাহাদুরি করলো। তুমি ফোন করে বলো আমি যাব না, কিছুতেই না। মালিকা বেগমের মুখখানা চুপসে গেল। বলল, জামাই যদি আসে তাও যাবি না? তিথি গালে হাত দিয়ে বলল, তবা কি বলো আম্মা, আজলান শেখ জীবনেও আসবে আমাকে নিতে? তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখতেছ? মাঝে মধ্যে এমন আওলাঝাওলা কথা বলো যে কচু গাছে ফাঁস খাইতে ইচ্ছে করে। তুই সত্যি সত্যি বাচ্চাটা নষ্ট করে ফেলবি তিথি?
তোর মনে একটুও মায়া দেওয়া হচ্ছে না বাচ্চাটার জন্য? মায়ের মন এত পাষাণ হতে পারে না তিথি। মাকে ঝাড়ি মেরে চলে এলেও কথাটা তিথিকে ভাবালো। বিছানায় চিত হয়ে শুয়ে শুয়ে ভাবলো ওয়েটিং রুমে বসা ওই রোগীটার কথা। ওই মহিলার কিছুতেই বাচ্চা হচ্ছে না, তাই কত কষ্টে আছে। তিথির ভীষণ কান্না পেল, কিন্তু সে কাঁদল না, বাচ্চার খচ্চর বাপের কথা মনে পড়ায়। মালেকা ফোনটা কানে ধরে ঘরে ঢুকে এসে বলল, এই তিথি নে, তোর শাশুড়ি ফোন করেছে। তিথি মাথা তুলে চাইলেন, বলল, কথা বলার মুড নেই। মালেকা বেগম বললেন, হ্যাঁ বেআইন দিচ্ছি, এনে কথা বল, সালাম দে। তিথি ফোনটা কানে লাগিয়ে বলল, হ্যাঁ বলো। মালিকা বেগম অবাক হয়ে বললেন, আদব কায়দা সব ভুলে গেছিস দেখছি। আহা, কথা বলতে দাও তো আম্মা। আম্বিয়া বেগম বললেন, দেখ বউ, তুই ভুল ভাল ওষুধ টষুধ খাবি না কিন্তু। আল্লাহর কসম লাগে ওই বাচ্চার যদি কিছু হয় আমি নিজে বিষ খাবো। ওই বাচ্চাটা হোক, তারপর তোরা যা ইচ্ছে তাই করিস। তিথি বলল, এসব তোমার কথা নাকি তোমার ছেলের? আমার ছেলের কথা হবে কেন? তিথি বলল, তোমার গুণধর ছেলে কোথায়? আম্বিয়া বেগম পাশে তাকালেন। উনি ছেলের ঘরে বসে আছেন। আজদান এক পায়ের উপর অন্য পা লম্বা করে রেখে পিঠের নিচের বালিশে ঠেস দিয়ে বসে টিভিতে নিউজ দেখছে। কোলের উপরে একটা বালিশ। মনোযোগে কোন দিকে আম্বিয়া বেগম বুঝে উঠতে পারলেন না। বললেন, ওর ঘরে বসে টিভি দেখছি। তিথি বলল, শুনে খুশিতে মরে গেলাম, রাখো ফোন। আম্বিয়া বেগম বললেন, শোন না বউ, ও নিজেই বলেছে তোকে চলে আসতে। বাচ্চাটা হোক, তারপর এই ডিভোর্স খেলিস না মা আমার। বাচ্চাটারে নষ্ট করিস না। তিথি বলল, ব্যাপারটা কি শাশুমা? ছেলের সামনে বসে এত ভালো কথা বলছেন। ছেলে সরলে তো ইয়ের বেটি ডাকতে দুবার ভাববেন না। আম্বিয়া বেগম থতমত খেয়ে বললেন, তুই একটা কথা বল, আসবি কি আসবি না? তিথি বলল, যাব না মানে যাব না, ব্যাস। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে আবার বলছি ফিরে যেতে। কেন? আমাকে কি কিনে নিয়েছে মা ছেলে মিলে? আম্বিয়া বেগম কিছু বলার আগে আজদান বলল, মা ফোনটা দাও। আম্বিয়া বেগম ফিসফিস করে বললেন, বকিস না বাবা, একটু বুঝিয়ে সুঝিয়ে বাড়ি আনতে পারিস কি না দেখ, তারপর ওই বেটির কি হাল করি আমি দেখ। আজদান ফোন কানে নিয়ে বলল, হ্যালো, শুনতে পাচ্ছ? তিথি চুপ করে রইল। মাকে খুঁজল। মালেকা বেগম বাথরুমে গিয়েছেন। তিথি তেতো মুখে বলল, হাগার আর সময় পায়নি। আজদান আরও কয়েকবার হ্যালো হ্যালো বলতেই তিথি নাকি সুরে রবুর গলায় বলল, দুঃখিত, ফোনের মালিক এখন হাঁকতে গেছে, অপেক্ষা করুন, নইলে ফোন রাখুন। তিথি কথাটা বলা মাত্রই আজদান ঘর ফাটিয়ে চিৎকার করে উঠল, মেহবুব! আম্বিয়া কেঁপে উঠলেন। বুক দরফর করে উঠল ওনার। বুকে হাত দিয়ে অগ্নিশর্মা ছেলের শক্ত মুখখানে চেয়ে বিড়বিড় করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেটি আবার কি বললে বসলো কে জানে? কেন আমি ওই মেয়েরে বউ করে আনতে গেলাম খোদা? তিথি ফোনটা কেটে দিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। জোরে জোরে হাসলো, মন থেকে হাসলো, মনের দুঃখে রসিয়ে রসিয়ে গাইল, দেখতে বর্বর কিন্তু আস্ত বর্বর। একটা জুটে গেছে কপালে, দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলুরাম, ফেসিয়া গেছি আমি অকালে। আম্বিয়া বেগম ধীরে সুস্থে জিজ্ঞেস করলেন, কি হলো রে? কি বলল আবার? আজদান ঘরের এ কোণা হতে ও কোণা অবধি চোখ বুজে পায়চারি করতে লাগলো। তার মাথার রগ দপদপ করছে। আম্বিয়া বেগম বললেন, ও আজদান, কি হলো বল না। আজদান অনেকক্ষণ পর থামল। রিমোট চেপে টিভি অফ করলো। ড্রয়ার থেকে চাবিটা হাতে নিল। বালিশের উপর থেকে ফোনটা হাতে নিল। আলনার উপর থেকে গ্রে স্যুট ভেস্টটা কাঁধে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আমি আসছি। আম্বিয়া বেগম পিছু পিছু ছুটলেন। কোথায় যাচ্ছিস? ও আল্লাহ, কিছু তো বল বাবা। আজদান বলল, ওকে নিয়ে আসবো। তিথির ভীষণ খিদে পেয়েছে। মাগরিবের পরপর ভীষণ খিদে পাচ্ছে ইদানিং। দুপুরের ভাত বেঁচে গেলে সে আসরের আজানের পর খাবার খায়। আজকে খায়নি, তাই খিদে আরও জোরসে বেড়েছে। তরকারির পাতিলের ঢাকনা উল্টে দেখল চিংড়ি মাছের ঝোল আর 3টে চিংড়ি রয়ে গেছে। সেই পাতিলে দুমুঠ ভাত মিশিয়ে মাখতে মাখতে 2-4 লোকমা পুড়ে দিয়েছে মুখে। তক্ষুনি কলিং বেল বেজে উঠল। তুষার আর বাবা নেই বাড়িতে, মা নামাজ পড়ছে। তিথি ভাবল হয়তো তুষার আর বাবা কেউ এসেছে, তাই ভাত চিবোতে চিবোতে বাম হাতে টেনে দরজা খুলল। দরজা খোলা মাত্রই আজলানকে দেখে ভূত দেখার মতো চমকে উঠতে দেরি। তার হাতটা শক্ত করে ধরে, একদম চুপ বলে গাড়ির দিকে টেনে নিয়ে যেতে আজলানের দেরি হয়নি। কোরবানির গরুকে যেমন টানে ঠিক সেভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। তিথি বসে গেল আর না পারতে। আজলান চোখ নিচু করে তাকে দেখল। তিথির ঠোঁটের একপাশে ভাত আর ঝোল লেগে আছে, ডান হাতে ভাত মাখা তো আছেই। দেখতে দেখতে বমি পেয়ে গেল তার। তিথি এতক্ষণ কথা বলতে পারছিল না ভাত মুখে থাকায়। ভাতগুলো খাওয়া শেষে হাতে লেগে থাকা ঝোল জাল খেতে খেতে বলল, আচ্ছা ভাতগুলো খেয়ে আসি। আমার হাতে মাখা ভাতগুলো এখন কে খাবে? ওগুলো ফেলে দিলে অপচয় হবে না? তুমি তো অপচয় করা পছন্দ করো না। আজলান দাঁতে দাঁত চেপে তাকে হ্যাঁচকা মেনে টেনে তুলে গাড়িতে বসিয়ে জোরে গাড়ির দরজা বন্ধ করে বিড়বিড় করে বলল,
কী দোষ করলাম জানি না, এমন একটা বস্তি কি করে জুটল কপালে। সারা রাস্তা ভর তিথি ঢেকুর তুলতে তুলতে এলো। একটু পানি পর্যন্ত খেতে দেয়নি গন্ডারটা, এত অত্যাচার করে তাকে। গন্ডারটা সন্ত্রাস দমনকারী চৌকস বাহিনীর সদস্য না হলে নারী নির্যাতন কেসে সে কবেই গড়াতে ভরে দিত। তারপর বলতো, নে মদন, এবার টান জেলের ঘানি। তুই করবি সন্ত্রাস দমন, নিজেই তো আস্তে একটা সন্ত্রাস। তিথির ঢেকুর বেড়েই চলেছে। আজদান গাড়ি নামিয়ে একটা পানির বোতল কিনে দিল। বলল, আর একটা কথাও বলবে না। তিথি বোতলে ছিপি খুলে মুখ বসিয়ে চুকচুক করে পানি খেতে খেতে আজদানের দিকে তাকালো। আদেশ অনুযায়ী কোনো কথা বলল না। লোকটার কালো কুচকুচে দাড়ি গোফের ভিড়ে ঠোঁট দুটো যেন গভীর জঙ্গলের মাঝে হদিস না পাওয়া সেই গুহার মুখ। খুললে যেন গপ করে একটা আস্ত মানুষ গিলে ফেলার ক্ষমতা রাখে। মনের দুঃখে তিথি আপাতত কিছু বলল না। ঝগড়া করতে দুজন মানুষ লাগে। একজন মানুষ কতক্ষণ একা একা ঝগড়া চালিয়ে যেতে পারে? তার মধ্যে তিথি আবার গর্ভবতী। তার এত শক্তি কোথায়? এদের পুরো শেখ গোষ্ঠীর কাজ হচ্ছে জুতো মেরে গরু দান করা। তাকে সেদিন অপমান করে বের করে দিল, আর আজ আবার গরুর মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে। শাশুড়িটাও সারাক্ষণ গালিগালাজ করে, আবার বিপদে পড়ে গেলে মিঠি মিঠি কথা বলে তাকে হাত করার চেষ্টা করে। সব কটা ভণ্ড। তিথির দুঃখ হলো, একটা ভালো মানুষ, ভালো পরিবার তো সে চেয়েছে। এত বাড়ি গাড়ি দিয়ে কি হবে? এসব কে কতবার সে ঠ্যাং দেখিয়েছে হিসেব নেই। এসব তো সে চায় না, একটা মিষ্টি মুখো বর চায়। বাড়ি পৌঁছা মাত্রই তিথি গাড়ি থেকে নেমে ডানে বামে ওকিঝুঁকি দিল। বাড়ির দক্ষিণ দিকের সুইমিং পুলে বাড়ির বাচ্চা কাচ্চাগুলো হইচই করছে। আয়জাকে উপস্থিত দেখল সে। ওদের দেখাশোনা, গোসল করানো আর খাওয়া দাওয়ার দায়িত্ব আপাতত আয়জা নিয়েছে। সারাক্ষণ ওদের পেছনে লেগে থাকে। বরটা ছাড়া বাকিদের তিথির অতটা খারাপ লাগে না। বকলে, কথা শোনালে অত গায়ে লাগে না, কারণ দোষ তো তারও আছে। সে বিশ্বাস করে দোষী গুণে মানুষ। দোষ না থাকলে তাকে মানুষ বলে না, তাকে বলে রোবট। তিথিকে দেখে বাচ্চাগুলো ইতিমধ্যে চেঁচিয়ে উঠেছে। তাদের সাথে মিশলেও গন্ডারটার সমস্যা। ওর কাছে ঘেঁষতে দেয় না বাচ্চাগুলোকে, যেন ওর আশেপাশে থাকলে গায়ে গন্ধ লেগে যাবে। তিথির বড় অপমান লাগে সেসব। আজদান বাচ্চাদের ডাকাডাকি চেঁচামেচি কানে না তুলে তার হাত ধরে টেনে নিয়ে গেল। তিথি ব্যথা পেয়ে বলল, আল্লাহ, কেমন লোহার মতো হাত, আমার হাড্ডি গুটি ভেঙে গেল। আজদান ঘরে এসে তাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বলল, দ্রুত গোসল নাও। তিথি বলল, আমার কাপড় চোপড় ফোন সব বাড়িতে। আজদান কাকে যেন ফোন করলো। মফিজুর রহমান ফোন তোলা মাত্রই বললেন, হ্যাঁ বাবা, ওকে এভাবে নিয়ে যাওয়াটা কি ঠিক হলো? আজদান বলল, অত ঠিক বেঠিক জানতে চাইনি। আপনার মেয়ের ব্যাগ, ফোন আর যাবতীয় জিনিসপত্র যা আছে সব আমাদের ড্রাইভারকে দিয়ে দেবেন। সে কিছুক্ষণের মধ্যে যাবে, রাখুন। মফিজ সাহেব বলে উঠলেন, ওর সাথে যদি একটু কথা বলতে পারতাম। মেয়েটা চলে গেল, মুখটাও দেখলাম না। আজদান বিরক্তিকর গলায় বলল, অসহ্য। বলেই তিথি দিকে ফোনটা বাড়িয়ে দিল। তিথি একটু দূরে চলে গেল। ফিসফিস করে বলল, হ্যাঁ বাবা, বলো। মফিজ সাহেব গর্জন করে উঠলেন, সবাই এখানে বলাবলি করছে ওই গোলামের পুত নাকি তোকে টানতে টানতে গাড়িতে তুলেছে। হ্যাঁ, শালাকে আমি দেখে নেব। ও পেয়েছেটা কি? আমার মেয়ে কি হাতের পুতুল? আজদান ভেস্ট খুলে রাখতে রাখতে ভুরু কুচকে তিথির দিকে তাকালো। তিথি তার দিকে কোনা চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা, আর গালাগালি দিও না। আমার উপর ভরসা রাখো, আমি এদের সাইজ করে ছাড়বো। তোর শাশুড়ি মাতারি এক নম্বর জল্লাদ, বুঝলি? ছেলের কান ভারী করে। আমাকে আজ তোর শাশুড়ি এক আত্মীয় বলল, তোর জামাইয়ের নাকি তোর শাশুড়ি আরেকটা বিয়ে করাবে বলেছে। কত বড় বজ্জাত দেখেছিস? তিথি বলল, আমি সব জানি আব্বা। তোর পাশে ওই আহাম্মক আছে নাকি? হ্যাঁ। ও, তাই তুই এভাবে কথা বলছিস? শোন, যদি তোকে আর একবারও ঘর থেকে বের করে দেয়, একেবারে ঠ্যাং দেখিয়ে চলে আসবি। আমার মেয়েকে বের করে দেবে। তিথি বিড়বিড়িয়ে বলল, ঠ্যাং দেখিয়েও লাভ হয়নি। এদের অপমান করলে তো গায়ে লাগে না। আজদান এসে ফোন কেড়ে নিল। তিথিরকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে তোয়ালে আর শাড়িটা দিল। তিথি বলল, আমি তোমার ঘরে থাকবো না। আজদান বলল, কোথায় থাকবে সেটা আমি ডিসাইড করব, নট ইউ। তিথি লম্বা জিব্বাটা বের করে বলল, আমি ঠিক করব। আজদান দরজাটা টেনে বাইরে থেকে বন্ধ করে দিল। তিথি চেঁচিয়ে বলল, এই লোক, পেটিকোট ছাড়া শাড়ি পরা যায় নাকি? আজদান দরজা খুলে দিল। বলল, নিজে নাও। তিথি তার ড্রয়ার খুলে পেটিকোট বের করলো। ওয়াশরুমে ঢুকে আবারও কি মনে করে বের হলো। আজদান মেঝের দিকে তাকিয়ে দেখলো মেঝেটা ভিজিয়ে ফেলেছে তিথি। সে চেঁচিয়ে বলল, এই মাথায় মগজ বলতে কিছু আছে? তিথি ভরকে গিয়ে কপাল কুঁচকে চেয়ে বিড়বিড় করে বলল, এমন করে কে বেটা? বলল, ও মা, কী করলাম আমি? আজদান বলল, তুমি ভেজা পায়ে হাঁটছো, মেঝে ভিজে যাচ্ছে, দেখছো না? আবার কেন বের হয়েছ? তিথি বলল, ওগুলো নেওয়ার জন্য। আজদানের কপালে ভাঁজ পড়ল। কোনগুলো? তিথি লজ্জাবন্ত মুখে বলল, ব্লাউজ আর ওটা। আজদান বলল, তোমার যা যা লাগে সব একেবারে নিয়ে ওয়াশরুমে যাও।
তিথি জোরে জোরে ড্রয়ার খুলে কাপড় চোপড় খুঁজে নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল সেরে বের হতে দেখলো লোকটা উদাম গায়ে বসে টিভি দেখছে, কিন্তু চোখ হাতের ফোনের দিকে। টিভিতে চোখ রাখা মাত্রই তিথির চক্ষু ছানা পড়া। একটা নেংটি মেয়ে কি বাজে পোশাক পরে কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে। তিথি রিমোট কেড়ে নিয়ে টুপ করে টিভি বন্ধ করে বলল, বউ নাই তাই এতদিন ওসব দেখছিলে নাকি তুমি? আজলান ফোনে এতটাই ব্যস্ত যে চোখ তুলে তাকালো না। কাজ শেষে মাথা তুলে বলল, কি বললে? চেহারাটা এখন হনুমানের মতো বানিয়ে ফেলেছে, অথচ এতক্ষণ স্বাভাবিক ছিল। তিথি স্পষ্ট করে বলল, নেংটি মেয়েগুলোকে দেখতে তোমার ভালো লাগে তাই না? কথাগুলো একটু আওয়াজ করে বলল সে। বলার পর স্তব্ধ হয়ে গেল আজলানের প্রতিক্রিয়া দেখে। কি এমন বলল যেভাবে দাঁত কটমট করতে হবে? বিছানা থেকে নেমে টি শার্ট হাতে নিয়ে এমন ঝাড়া মারল তার মুখের সামনে, তিথির মনে হলো তার কলিজা ফুসফুস সব দুলে উঠল যেন। তারপর দাঁতের পেছনে নিজের ঝকমকো দাঁতগুলোকে পিষতে পিষতে বেরিয়ে গেল লোকটা। তিথি দরজার কাছে গিয়ে বলল, সদা সত্য কথা বলিবে, এই কথা যে বলেছে তার সাথে রাগ দেখাও। আমি তো জাস্ট সেটা করে দেখিয়েছি। আজব। আম্বিয়া বেগম ঘরে এসে বললেন, এই বাড়িকে ঠ্যাং দেখিয়েছিস না, তাও আবার এলি যে? তিথি হা হা করে হেসে বলল, তোমাদের লজ্জা শরম নেই? ঠ্যাং দেখানোর পরও ঠ্যাং ধরে মাপ চেয়ে নিয়ে এলে কেন? বুঝো আমার দাম কত? আম্বিয়া বেগম অপমানিত হয়ে চেয়ে রইলেন। এই মেয়ে কিসের তৈরি? বলল, আমি কি তোর শত্রু? আমি চাই তুই ওর সাথে ভালো করে সংসার কর। নাতিপুতিতে ভরে উঠুক আমার ঘর দুয়ার। এত বড় বাড়ি ঘর ওদের জন্যই তো বানিয়েছি। তিথি শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, তোমার ওই রসকসীন ছেলেকে আমার সাথে ঝুলিয়ে দিতে বহুত নাচা নেচেছ শাশুমা। রসকস নেই বলেই তো গরিব ঘরের মেয়ে এনেছো, নইলে তো মিস পারফেক্টটিকে খুঁজে আনতে। আমিয়া বেগম বললেন, বেকুব মাথা মোটা। ও ছোট থেকেই ওরকম গাদ্দার, তাই ওর জন্য একটা সাদামাটা বউ খুঁজে এনেছি, যাতে মুখে মুখে তর্ক না করে, ওর মন জুগিয়ে চলে। তুই এমন বোম্বে মরিস হবি কে জানতো? তোকে প্রথম দেখায় তো মন্দ লাগেনি রে। তুই একটু ওর মনের মতো হয়ে চলতে পারিস না? তিথি বলল, অনেক মন জুগিয়ে চলেছি। আমার ডিসিশন ফাইনাল। বাচ্চাটা তোমাকে ধরিয়ে দিয়ে আমি এই বাড়িকে ঠ্যাং দেখিয়ে চিরতরে চলে যাব। আম্বিয়া বেগম তিথির মাথাটা ঠেলে দিয়ে বললেন, তোর মতো ইয়ের মেয়ে আমি আমার জীবনে দেখিনি। আজদান ঘরে আসতে আম্বিয়া বেগম বেরিয়ে গেলেন। আজদান ফোনটা কানে চেপে ধরে তার সিক্রেট ড্রয়ারটাতে চাবি লাগালো। কথা বলতে বলতে দেখলো তিথি ব্লাউজটা শুধু টানছে, কোথায় একটা টান পড়ছে। অস্বস্তিতে তার চোখ মুখ তেতো হয়ে আছে। আজদান ফোনে কথা বলা শেষে বলল, সমস্যা কি তোমার? তিথির হাত থেকে তোয়ালাটা মেঝেতে পড়ে গেল। সে মেঝে থেকে ভেজা তোয়ালেটা নেওয়ার সময় আজলান দেখল ব্লাউজের উপরের বোতাম নিচেরটার সাথে লাগানো। এভাবে সব এলোমেলো লাগিয়েছে। আশ্চর্য হলো সে। গালের ভেতর কথা রেখে এক দৃষ্টি তিথির দিকে চেয়ে রইল সে। তিথি তোয়ালেটা বালতিতে ছুঁড়ে মারল। আজদান কেভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বালতিটা হাতে নিল। আবারও ফিরে চাইল। আজদানকে একইভাবে চেয়ে দেখে বিড়বিড় করে বলল, মনে হয় রাতের শয়তানটা গায়ে এসে বসেছে। সে ঘর থেকে বের হবে এমন সময় আজলান তার বাহু খপ করে ধরে টেনে এনে বলল, গবেট কোথাকার, ব্লাউজের বোতাম উল্টাপাল্টা লাগিয়েছে, ঠিক করো। তিথি শাড়ির আঁচল সরিয়ে বলল, ও মা, তাই তো, তোমার চোখ তো ডেঞ্জারাস। বলে বোতামগুলো ঠিকঠাক লাগাতে শুরু করলো। আজলান বলল, ওহ শিট, তোমার মধ্যে লজ্জা বলতে কিছু নেই। মানুষকে দেখিয়ে দেখিয়ে কেউ বোতাম ঠিক করে? তিথি বুঝলো না বরের সামনে ব্লাউজের বোতাম ঠিক করতে লজ্জার কী আছে। সে জিজ্ঞেস করলো, তোমার আছে? আজলান বলল, মানে? তিথি হেসে বলল, তোমার লজ্জা শরম থাকলে সেটাকে যত্ন করে রাখো। আমারটা তুমি কবেই চিবিয়ে খেয়ে ফেলেছ। আজলান বলল, জিভটাকে কন্ট্রোল করতে শেখো, নইলে। আয়জা এসে বলল, ভাবি তোমার কাঁথাটা নিয়ে এসো শুধু, বাকিটা আমি ঠিকঠাক করে রেখেছি। আজলান বলল, কি হয়েছে? আয়জা বলল, ভাবি বলছিল আজ থেকে আমার সাথে থাকবে, তাই বলতে এসেছি। আজলান বলল, হঠাৎ সিদ্ধান্ত কেন? তিথি বলল, ডাক্তার বলেছে। কি বলেছে? তিথি বলল, ওটা তো আর করতে পারবে না, তাই আর কি। আজলান গর্জে উঠে বলল, ওটা মানে কি? স্পষ্ট করে বলো ফাজিল। তিথি ভরকে গিয়ে বলে ফেলল, সহবাস আর কি, যেন বুঝে না কিছু। ডাক্তার বারণ করেছে। পিনপত নীরবতার একটা ফোয়ারা বয়ে গেল চারপাশে। আজলান নিস্তব্ধ, হকচকিত, অপমানিত। আজ লজ্জায় কোনো মতে পালিয়ে গেল। তিথি বলল, ডাক্তার পই করে বলে দিয়েছে বর ডাকলে একদম কাছে যাবে না, বলবে আমার কাছে বাচ্চা আগে। আজলান পাথরের মূর্তির ন্যায় চেয়ে রইল তার দিকে। তিথি খেয়াল করলো তার চোখ দুটো পিটপিটও করছে না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডেপুটি ডিরেক্টর কোনো অস্ত্রযুদ্ধ ছাড়াই ভবলীলা সাঙ্গ করল নাকি? পরে ভাবল, মধুর ফাটাকেষ্ট চিল্লানি দিতে না পারলে এরকম পাথরের মতো শক্ত হয়ে চেয়ে থাকে, কিন্তু জিভ থেকে পাকস্থলী অবধি সব গালাগালি, ধমকাধমকি আর চিল্লাচিল্লি দিয়ে ভরা। তিথি বলল, আমি ডাক্তারকে কি বলেছি জানো? বলেছি কাছে এলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে।
বলেই একা একা হেসে উঠে বেরিয়ে যাবে। অমন সময় আজলান তাকে চেপে ধরে ঘরে ঢুকে ধপাস ধপাস শব্দে দরজা দুটো বন্ধ করে দিল। তিথি চিল্লিয়ে উঠে বলল, আমি সদা সত্যি কথা বলি, আজও তাই বলেছি।